নূর রাশেদরা আন্দোলন করলে ছাত্রলীগ জামাত শিবির ট্যাগ দিয়ে পেটাতেও বললেন এবি জোবায়ের। এদিকে বিএনপি জামাত লড়াইয়ে দেশের নতুন সংকট, সেনাবাহিনী মোতায়েনের গুঞ্জন। জানাবো দিল্লিতে হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক, বাংলাদেশে ফেরার ছক কষছে নির্বাসিতরা। এদিকে বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে, বললেন রেজবে। এবং সর্বশেষ জানাবো স্কুলের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নূর রাশেদরা আন্দোলন করলে ছাত্রলীগ জামায়াত শিবির ট্যাগ দিয়ে পেটাতেও বললেন এবি জোবায়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক এবি জোবায়ের বলেছেন, আগে নুরুল হক নূর রাশেদ ভাইরা সরকারের অযৌক্তিক নিয়ম নীতির বিরুদ্ধে আন্দোলন করত আর ফ্যাসিস্ট ছাত্রলীগ তাদেরকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে পেটাতো। আজ নূর সরকারের মন্ত্রী হয়েছে, সরকার দলের বিরুদ্ধে যায় এমন কোনো আন্দোলন দেখলে তাদের এখন গুপ্ত জামায়াত শিবির মনে হয়। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে এবি জোবায়ের বলেন, আগে ছাত্রলীগ নূরদেরকে দেখিয়ে বলতো জামায়াত শিবির সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করছে। আজ নুরুল হক নূররাও বলতেছে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে জামায়াত শিবির ব্যবহার করতেছে। তিনি আরো বলেন, হাসিনা যেভাবে তাদের যৌক্তিক আন্দোলনকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে দমন করতে চেয়েছে, আজ তারাও ঠিক একই কায়দায় গুপ্ত শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে চায়। শেষে ডাকসুর এই নেতা বলেন, ক্ষমতা পাইলেই সবাই কেমন হাসিনা হয়ে উঠতে চায়। বিএনপি জামায়াত লড়াইয়ে দেশের নতুন সংকট, সেনাবাহিনী মোতায়েনের গুঞ্জন। বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে আধিপত্যের লড়াইয়ে সারা দেশে উত্তেজনা চরমে পৌঁছেছে। নির্বাচন পরবর্তী সময়ে যে শান্তি ফিরবে বলে আশা করা হয়েছিল, তার বদলে এখন রক্তাক্ত সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা আর অস্থিরতায় দেশ কাঁপছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, বেশ কয়েকটি জেলায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সরাসরি সংঘাত ছড়িয়ে পড়ে। পুলিশ র্যাব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আর জনমনে ছড়িয়ে পড়েছে সেনাবাহিনী মোতায়েনের গুঞ্জন। সর্বশেষ খবর অনুসারে আজ রবিবার সকাল থেকে চট্টগ্রাম কর্ণফুলী, রাজশাহীর বড়াইগ্রাম, কুমিল্লা 14 সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামায়াত কর্মীরা তাদের অফিসে হামলা চালিয়েছে, পোস্টার ছিঁড়েছে এবং স্থানীয় নেতাদের উপর সশস্ত্র আক্রমণ করেছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে পাল্টা দাবি, বিএনপির লোকজন তাদের গণসংযোগকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, গুলি চালিয়েছে এবং একাধিক নেতাকর্মীকে আহত করেছে। এসব ঘটনায় অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছেন বলে প্রাথমিক খবর। এক প্রত্যক্ষদর্শী কর্ণফুলী থেকে জানান, সকালে জামায়াতের একটি মিছিল যাচ্ছিল, হঠাৎ বিএনপির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চারদিকে চিৎকার, ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ এসে গুলি ছুটতে বাধ্য হয়। রাস্তায় রক্ত পড়ে আছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও জামায়াতের ঐতিহাসিক সাফল্য তাদের চোখে বিঁধছে। জামায়াত নেতারা খোলাখুলি বলছেন, আমরা জনগণের ভোটে এসেছি, কোনো ছাড় দেব না। বিএনপি অভ্যন্তরীণ সূত্র জানায়, জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি চুক্তি নিয়ে অসন্তোষ তীব্র। একদিকে ক্ষমতা ভাগ করে নেওয়ার চাপ, অন্যদিকে স্থানীয় আধিপত্যের লড়াই। দুটো মিলে পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠেছে। ঢাকার রাজধানী বিভিন্ন এলাকায় ছোট ছোট সংঘাতের খবর আসছে। মিরপুর, মাহমুদপুর সহ কয়েকটি স্থানে দুই দলের পোস্টার যুদ্ধ থেকে শুরু করে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। একটি সূত্র জানায়, জামায়াত কর্মীরা বিএনপির কয়েকটি স্থানীয় কমিটির অফিসে ভাঙচুর চালিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জামায়াতের উস্কানি গ্রহণযোগ্য নয়। আমরা শান্তি চাই, কিন্তু আক্রমণ সহ্য করব না। জামায়াতের আমির শফিকুর রহমান পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপি যদি সন্ত্রাস চালায়, জনগণ তাদের প্রতিরোধ করবে। সবচেয়ে উদ্বেগজনক খবর হলো সেনাবাহিনী মোতায়েনের গুঞ্জন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো নিশ্চিত করেছে, বেশ কয়েকটি জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বাউফল, হাতীবান্ধা, 14 সহ বিভিন্ন এলাকায় আগের সংঘর্ষের অভিজ্ঞতায় প্রশাসন ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তেজনা যেভাবে ছড়াচ্ছে তাতে সেনাবাহিনী ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এদিকে জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকে বলছেন, আবার কি সেনা নামবে? দেশ কি আবার অস্থিরতায় পড়বে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংকট শুধু আধিপত্যের নয়, ক্ষমতার ভাগাভাগিরও। বিএনপি চায় একক আধিপত্য, জামায়াত চায় সমান অংশীদারিত্ব। ফলে ভোটের ভিতরে ফাটল ধরছে। যদি এই লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠবে। অর্থনীতি, বিনিয়োগ সবকিছু ঝুঁকিতে পড়বে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সংঘর্ষের ভিডিও। একটি ভিডিওতে দেখা যায়, দুই পক্ষ লাঠি ঢাল নিয়ে মুখোমুখি, পুলিশের গুলিতে আহতদের চিৎকারে চারপাশ ভারী হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে বলে দাবি উঠেছে।
দিল্লিতে হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক, বাংলাদেশে ফেরার ছক কষছে নির্বাসিতরা। দিল্লির কড়া নিরাপত্তায় ঘেরা গোপন আস্তানায় ফের জোরালো হয়ে উঠছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের ষড়যন্ত্র। বিএনপি নেতৃত্বাধীন বৈধ সরকারকে উল্টে দিয়ে আবার ফ্যাসিস্ট শাসন ফিরিয়ে আনার নীল নকশা কষছে তারা। দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি, নাশকতা, গোপন তৎপরতার মাধ্যমে ক্ষমতা দখলের চক্রান্তে দেশ জুড়ে তীব্র উত্তেজনা, ক্ষোভের ঝড় বইছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দিল্লি লুটিয়েন্স এলাকায় ভারত সরকারের দেওয়া অত্যাধুনিক নিরাপত্তা শেখ হাসিনা প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক চালিয়ে যাচ্ছে। কলকাতা থেকে ডেকে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের। যুক্তরাজ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যোগ দিয়েছেন। বৈঠকের মূল এজেন্ডা বিএনপি সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচাল ও ক্ষমতা দখল। সূত্রমতে, সাম্প্রতিক গোপন বৈঠকে হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের ভেতরে ঘুমিয়ে থাকা কর্মীদের সংগঠিত করতে, নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের গ্রুপগুলোকে আবার সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে জনগণের মধ্যে ভয় পরিবেশ তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। এক নেতা গোপনে বলেছেন, নেত্রী ফিরবেনি, বিএনপির এই সরকার টিকবে না। এই উস্কানিমূলক বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে তারা দেশের স্থিতিশীলতা ধ্বংস করতে বদ্ধপরিকর। গত কয়েক মাসে দিল্লি কলকাতা রুটে আওয়ামী লীগ নেতাদের গোপন যাতায়াত বেড়েছে। কলকাতার শপিং মল ও ফুড কোর্টে খোলাখুলি বৈঠক করে তারা ছক কষছেন। ভারতের মাটিতে বসে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অবাধে। শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এসব তৎপরতায় জড়িত বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, এই গোপন আস্তানা এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমান্ড সেন্টার হয়ে উঠেছে। সেখান থেকে দেশে টাকা পাঠানো, অস্ত্র সংগ্রহের চেষ্টা এবং উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি সরকারের নেতৃত্বে দেশ যখন অর্থনৈতিক পুনরুত্থান ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে, তখন এই নির্বাসিত চক্র আবার অন্ধকারে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। হাসিনা সম্প্রতি এক অডিও বার্তায় বিএনপি সরকারকে তীব্র আক্রমণ করে অবৈধ বলে দাবি করছেন, অথচ জুলাই অভ্যুত্থানে হাজারো তরুণ তরুণীর রক্তের দায় যাদের, তারাই আবার গণতন্ত্রের কথা বলছে। এটা জনগণের সঙ্গে চরম প্রতারণা। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই গোপন বৈঠকগুলো শুধু রাজনৈতিক নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি। ভারত সরকার এতে আশ্রয় দিয়ে চললে বাংলাদেশ ভারত সম্পর্ক চরম টেনশনে পড়বে। বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও হাসিনাকে ফেরত না পাঠানোর প্রশ্ন তুলেছে। ভারত কি প্রতিবেশীর স্থিতিশীলতা চায় না? আওয়ামী লীগের নির্বাসিত চক্র জানিয়ে দেশে তাদের জন্য কোনো স্বাগত অপেক্ষা করছে না। জনগণের রোষানলে পড়লে তারা আর ফিরতে পারবে না, তাই তারা গোপনে নাশকতার পরিকল্পনা করছে। কিন্তু বিএনপি সরকার ও জনগণ সজাগ। জুলাই অভ্যুত্থানের চেতনা এখনও চলছে। কোনো নির্বাসিত ষড়যন্ত্রকারী যদি দেশে ফিরে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে জনতা রুখে দাঁড়াবে। এই গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, হাসিনা আওয়ামী লীগ চক্র আর ফিরতে পারবে না, দেশ এখন জনগণের হাতে। বিএনপি সরকারকে শক্ত হাতে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। অন্যরা সরকারের কাছে দাবি জানিয়েছেন নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক থাকতে এবং নির্বাসিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। বন্ধুত্ব গড়তে হলে সহিংসতা মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে, বললেন রিজভী। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতা মনোবৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন, আজকে ভারতে নির্বাচন হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানকার জনগণ যে কোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারেন, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে, কেন বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হবে? সীমান্তে রক্তপাত আর কতদিন চলবে? রিজভী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে অনেকে দাবি করেন। ঢাকা ও দিল্লির মধ্যে এত আলোচনার পরও গতকাল ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো কিসের আলামত? বাংলাদেশ বা ভারতের সাধারণ মানুষ কেউই এমনটা চায় না। দুই প্রতিবেশী দেশ শান্তিপূর্ণভাবে থাকতে চায়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে, নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। ভারতও তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। তারা সুখে শান্তিতে থাকুক, আমরাও সুখে শান্তিতে থাকি, একটি সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় থাকুক। কিন্তু বারবার সীমান্তকে এভাবে রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠে না। তাই দিল্লির কাছে আমাদের দাবি, রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে যদি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তবে এই সহিংসতা মনোবৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচিত সরকার সবসময় জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয়। এই ব্যতিক্রম হচ্ছে বর্তমান সরকারের আমলে। স্কুলের সভাপতি হতে আওয়ামী লীগ নেতার দৌড়ঝাঁপ। কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্কুলের সভাপতি হতে দৌড়ঝাঁপ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। জানা গেছে, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বরশালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে বিএনপির সরকারের আমলে সভাপতি হওয়ার জন্য আবার দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। আওয়ামী লীগ নেতাকে সভাপতি না করে সাজ্জাদ হোসেনকে সভাপতি করতে শিক্ষা সচিব, জেলা প্রশাসক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন অ্যাডহক কমিটির সভাপতি হতে
মতে আবেদন জমা দেওয়া 3 জনের 2 জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন সাজ্জাদ হোসেন, বর্ষালঘর ইউনিয়ন মফিজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন। তিনি আওয়ামী লীগ করেন জানি, কিন্তু আবেদন করেছেন বলেই তালিকায় নাম দিয়েছি। বোর্ড সিদ্ধান্ত নেবে কে সভাপতি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অ্যাডহক কমিটির সভাপতি করার এখতিয়ার আমার নেই। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বোর্ডকে জানান, বোর্ড সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।